আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কী থাকছে এখনকার সংবাদে। মার্কিন দূতাবাসে ভয়াবহ হামলা, ইরানকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। উপসাগরীয় সংকট নিরসনে কোনো বাধা নেই বলছে কাতার। পরমাণু সমঝোতার কোনো ইতিবাচক বিকল্প নেই বলছে ইউরোপীয় ইউনিয়ন। সৌদি জোট অবরোধ অব্যাহত রাখলে আগ্রাসীদের বন্দরে হামলা করা হবে বলছেন ইয়েমেনি পররাষ্ট্রমন্ত্রী। আমেরিকাকে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে বলছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষ থাকছে বাশার আল আসাদের পরিবারকে ঘিরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। এতক্ষণ প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। মার্কিন দূতাবাসে ভয়াবহ হামলা, ইরানকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে অন্তত 8টি রকেট নিক্ষেপের ঘটনায় ইসলামী প্রজাতন্ত্র ইরানকে দায়ী করছে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া এমন হামলায় কোনো মার্কিন নাগরিক নিহত হলে ইরানে পাল্টা হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি করেছেন তিনি। বুধবার এক টুইট বার্তায় ট্রাম্প এই হুমকি দেন। গত রবিবার ইরাকের মার্কিন দূতাবাসের কাছে 8টি শক্তিশালী রকেট নিক্ষেপ করা হয়। এতে ইরাকের নিরাপত্তা বাহিনীর এক সদস্য আহত হন। এ প্রসঙ্গে টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, রবিবার আমাদের দূতাবাসকে লক্ষ্য করে একাধিক রকেট হামলা চালানো হয়েছে। ধারণা করেন এগুলো কোথা থেকে এসেছে। টুইট বার্তায় ইরানকে সতর্ক করে ট্রাম্প বলেন, এমন হামলা যদি একজন মার্কিন নাগরিকও নিহত হয় তাহলে এর জন্য আমি ইরানকে দায়ী করব। এটি নিয়ে ভাবুন। ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসি এর কুচ ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি এর মৃত্যুবার্ষিকীর আগে এই হামলা হোয়াইট হাউজে শঙ্কা তৈরি করেছে। গত 3 জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সোলাইমানিকে বহনকারী গাড়ির ওপর ড্রোন হামলা চালিয়ে হত্যা করে মার্কিন সেনারা। হামলায় ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবির উপপ্রধান আবু মাহদি আল মোহান্দিস সহ 2 দেশের আরও 8 কমান্ডার নিহত হন। নির্মম এই হত্যাকাণ্ডে বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি করে। নিন্দার ঝড় ওঠে সর্বত্র। সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসি এর কুচ ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে এবং হত্যার নির্দেশদাতা এবং এর সঙ্গে জড়িতদের বিচার করা হবে। উপসাগরীয় সংকট নিরসনে কোনো বাধা নেই বলছে কাতার। উপসাগরীয় সংকট নিরসনে রাজনৈতিক পর্যায়ে আর কোনো বাধা নেই বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। গত 4 ডিসেম্বর তিনি প্রকাশ্যে স্বীকার করেছিলেন চলমান বিরোধ নিরসনের চেষ্টা চলছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, 2017 সালের জুন মাসে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর। তখন সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়। এমনকি সম্পর্ক স্বাভাবিক করতে দেওয়া হয় 13টি শর্ত। যদিও প্রতিবেশী দেশগুলোর অভিযোগ বারবার অস্বীকার করে শর্ত মানতে অস্বীকৃতি জানিয়ে আসছে কাতার। হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার আগে বড় সাফল্য পেতে মধ্যপ্রাচ্য সংকট মেটানোর নতুন নীতি গ্রহণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই উদ্যোগ বাস্তবায়ন করতে মধ্যপ্রাচ্যে সফর করেছেন ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার। কুশনারের ওই সফরের সময় কাতারের পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেন, প্রতিবেশীদের সঙ্গে দোহার বিরোধ নিরসনের চেষ্টা চলছে। বুধবার মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, উপসাগরীয় সংকটের নিরসন হতে হবে আলোচনার ভিত্তিতে, পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে এবং অপর রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ না করার মধ্য দিয়ে। উপসাগরীয় সহায়তা কাউন্সিল বা জিসিসি এর পুনর্গঠনের উপরও জোর দেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী।
আঞ্চলিক প্রতিষ্ঠান হিসাবে পুনর্গঠনের উপর জোর দিয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিয়ে উত্তেজনা তৈরি হলে তা কারোর স্বার্থেরই অনুকূলে যাবে না। পরমাণু সমঝোতার কোনো ইতিবাচক বিকল্প নেই বলছে ইউরোপীয় ইউনিয়ন। 2015 সালে 6 বিশ্বশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ বলছে, এই সমঝোতার কোনো ইতিবাচক বিকল্প নেই। জাতিসংঘে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ওলফ স্কুগ নিরাপত্তা পরিষদের এক ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে এই মন্তব্য করেছেন। তিনি বলেন, 12 বছরের বেশি সময় ধরে আলোচনার মাধ্যমে যে সমঝোতাটি অর্জিত হয়েছে তার কোনো ইতিবাচক বিকল্প নেই। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব অনুমোদনের মাধ্যমে এই সমঝোতাকে আন্তর্জাতিক সমাজ সর্বোচ্চ পর্যায়ের আইনি বৈধতা দিয়েছে। এই সমঝোতার সুবিধা যাতে সব পক্ষ ভোগ করতে পারে সেজন্য তিনি সব দেশকে এটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানান। 2015 সালে ইরানের সঙ্গে আমেরিকা সহ 6 বিশ্বশক্তি পরমাণু সমঝোতা সই করলেও 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশকে এই সমঝোতা থেকে বের করে নেন এবং তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভার্চুয়াল বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত আরও বলেন, এই সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার 27 জাতির ইউরোপীয় ইউনিয়ন গভীর দুঃখ প্রকাশ করেছে। আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইউরোপও এটি বাস্তবায়নে অপরাগ হওয়ার পর ইরান বর্তমানে এটির ধারাগুলো বাস্তবায়ন স্থগিত রেখেছে। তবে তেহরান ঘোষণা করেছে যে কোনো সময় অন্য পক্ষগুলো এই সমঝোতায় ফিরে এলে তেহরানও এটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন শুরু করবে। ইরানের এই প্রস্তুতির ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছে স্কুগ। সৌদি জোট অবরোধ অব্যাহত রাখলে আগ্রাসীদের বন্দরে হামলা করা হবে বলছেন ইয়েমেনি পররাষ্ট্রমন্ত্রী। ইয়েমেনের হুতি সমর্থিত ন্যাশনাল সালভেশন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিশাম শারাফ আবদুল্লাহ বলেছেন, সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট যদি ইয়েমেনের ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করে তাহলে আগ্রাসী দেশগুলোর বন্দরে হামলা করা হবে, পাশাপাশি অর্থনৈতিক দিক দিয়ে কৌশলগত স্থাপনায়ও হামলা হবে। হিশাম শারাফ আবদুল্লাহ আরও বলেন, সৌদি জোট যে নীতি অনুসরণ করছে তাতে শুধুমাত্র ইয়েমেনের জনগণের শাস্তি দেওয়া হচ্ছে। তাদের কোনো পদক্ষেপই ইয়েমেন সংকটের রাজনৈতিক সমাধানের জন্য ভূমিকা রাখছে না। ইয়েমেন অভিমুখী তেলবাহী জাহাজ ছেড়ে দেওয়ার জন্য প্রচেষ্টা জোরদার করতে তিনি ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথের প্রতি আহ্বান জানান। হিশাম আবদুল্লাহ বলেন, তার দেশের জনগণ মারাত্মক রকমের জ্বালানি সংকটে রয়েছে। তিনি বলেন, যদিও সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত দাবি করছে যে তারা ইয়েমেনে মানবিক ত্রাণ কাজে সমর্থন দিচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা এমন নীতি অনুসরণ করছে যার কারণে ইয়েমেনের জনগণ দুর্ভিক্ষের মুখে পড়েছে। আমেরিকাকে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রীর। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আমেরিকাকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বুধবার মস্কো সফররত কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল শানির সঙ্গে এক সাক্ষাতে এই আহ্বান জানান। রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে ল্যাভরভ বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা ওয়াশিংটনের উচিত হবে না। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে এবং প্রতিশোধ নিতে ভুল করবে না। সাক্ষাতে সের্গেই ল্যাভরভ পারস্য উপসাগর, সিরিয়া ও লিবিয়া সংক্রান্ত বিষয়াদি নিয়েও তার কাতারি সমকক্ষের সঙ্গে আলাপ করেন। এ সময় কাতারের পররাষ্ট্রমন্ত্রী আলে সানি বলেন, তার দেশ ইরানের সঙ্গে পারস্য উপসাগরীয় দেশগুলোর সংলাপ চায়। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার যে কোনো প্রচেষ্টা কাতার ভূমিকা রাখতে আগ্রহী বলেও তিনি উল্লেখ করেন। তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে কাতারের আগ্রহের কথা তুলে ধরেন। বাশার আল আসাদের পরিবারকে ঘিরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পরিবার ও ফার্স্ট লেডি আসমা আল আসাদকে লক্ষ্যবস্তু করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল মনিটর জানিয়েছে, সব মিলিয়ে 18 ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।
এর মধ্যে বাশার আল আসাদের স্ত্রী ও তার আত্মীয়দের নামও রয়েছে। আছে সিরিয়ান মিলিটারি ইন্টেলিজেন্সের কমান্ডারের নাম। সেন্ট্রাল ব্যাংক অফ সিরিয়া এবং আসাদের বেশ কিছু নিকট আত্মীয় এই অবরোধের আওতায় পড়বেন। মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের সিরিয়া বিষয়ক বিশেষ দূত জোয়েল রোবান সাংবাদিকদের বলেন, এই ব্যক্তি ও দুর্নীতিগ্রস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সিরিয়ার সমস্যার রাজনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানে বাধা দিচ্ছে। তারা প্রকাশ্যেই জাতিসংঘের 2254 নম্বর রেজুলেশনের লঙ্ঘন করছে। আমরা এই অবরোধের মাধ্যমে এক নায়কের ক্ষমতা কমাতে চাই। আসাদ সরকারের অর্থদাতাদের ক্ষমতা অবশ্যই সীমিত করতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।